পদ্মজা আবারও আঘাত করার জন্য এগোয়। লোকটি ফুলে ফেপে উঠে দাঁড়ায়, যেন নতুন উদ্যমে শক্তি পেয়েছে। লোকটি ঝাঁপিয়ে পড়ে পদ্মজার উপর, নখের আঁচড় বসায় হাতে, কেড়ে নেয় ছুরি। পদ্মজা ছুরি ছাড়া এমন হিংস্র পুরুষের শক্তির সামনে খুবই নগণ্য। যেভাবেই হোক এর হাত থেকে বাঁচতে হবে। পদ্মজা টর্চ দিয়ে লোকটির মাথায় বাড়ি মারে। লোকটি টাল সামলাতে না পেরে পিছিয়ে যায়। পদ্মজা উল্টো দিকে দৌড়াতে থাকে। পেছনে ধাওয়া করে আগন্তুক। দুইবার ছুরির আঘাত, একবার মাথায় টর্চের বাড়ি খাওয়ার পরও আগন্তুক লুটিয়ে পড়েনি মাটিতে। নিশ্চিন্তে সে এই রহস্যের পাক্কা খেলোয়াড়। পদ্মজার শাল পড়ে যায় গা থেকে, তার খোপা খুলে যায়। রাতের মাতাল হাওয়ায় চুলগুলো উড়তে থাকে। ঝোপঝাড়ের মাঝে উদ্ভ্রান্তের মতো সে দৌড়াচ্ছে। কানে আসছে বাতাসের শব্দ। সা 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 দুই হাতে শাড়ি ধরে রেখেছে গোড়ালির উপর, যেন শাড়িতে পা বেঁধে পড়ে না যায়। জুতা ছিঁড়ে পড়ে থাকে জঙ্গলে। কাটায় কাটায় ছিন্ন ভিন্ন হয়ে যায় পদ্মজার পা। রক্ত বের হয় গলগল করে। তবুও সে থামল না। সে এত সহজে মরতে চায় না। এই গল্পের শেষ অবধি সে যেতে হলে তাকে বাঁচতেই হবে। রাতের আধার কেটে ভোরের আলোর মাধ্যমে শুরু হয়েছে আরেকটি নতুন দিন। পূর্ণা ও মগা মেঠো পথ ধরে হাওলাদার বাড়িতে যাচ্ছে। মাথার উপর আকাশ আলো করা তেজবিহীন সূর্য। পূর্ণার পায়ে গতি চঞ্চল, সে অস্থির হয়ে আছে। পাশেই কৃষকের ফসলি জমি ছেয়ে গেছে সবুজের সমারোহে। ফসলি জমির সবুজ আর ঘাস, গাছপালায় ডগায় জমে থাকা শিশির বিন্দু সকালের প্রকৃতিতে এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে। অথচ সেই সৌন্দর্য পূর্ণাকে ছুঁতে পারছে না। অন্য বেলা হলে সে শিশির ভেজা ঘাসে গা এলিয়ে দিত। কোনো এক অদ্ভুত কারণে ঠান্ডার মধ্যেও তার শিশিরে ভিজতে ভালো লাগে। এখন সেই মন মেজাজ নেই। মগা কিছুক্ষণ আগে তাকে খবর দিয়েছে গতকাল রাতে পদ্মজা আহত অবস্থায় জঙ্গল থেকে ফিরেছে। প্রেমা ঘরে পড়ছিল বাসন্তী রান্নাঘরে, তাই তারা শুনতে পায়নি। পূর্ণা রোদে বসে সকালের খাবার খাচ্ছিল। যখন মগার কাছ থেকে এই খবর শুনলো, খাবার রেখে মগাকে নিয়ে বেরিয়ে পড়ে। কুয়াশা ঢাকা পথে উত্তরে হাওয়ায় কাঁপতে কাঁপতে পূর্ণা হাওলাদার বাড়ি আসে। এক ছুটে পদ্মজার ঘরে যায়। পদ্মজা ঘুমে শিওরে ফরিনা বসে আছেন। পূর্ণা করুণ স্বরে জানতে চাইল, ও খালাম্মা, আবার কি হয়েছে? ফরিনা ইশারায় শান্ত হতে বললেন। তারপর মুখে ধীর সুস্থে রাতের ঘটনা খুলে বললেন। গতকাল এশার আজানের সময় পদ্মজা কোথা থেকে দৌড়ে সদর ঘরে এসে লুটিয়ে পড়ে। পা থেকে গলগল করে রক্ত বের হচ্ছিল। অনেকগুলো কাটা ফুটেছিল। শ্বাস নিচ্ছিল ঘন ঘন। গালের চামড়াও একই অবস্থা। ফরিনা, লতিফা, আমিনা, রিনু পদ্মজাকে দেখে চমকে যায়। আমিনা দূরে দাঁড়িয়ে থাকলেও বাকি তিনজন পদ্মজাকে ধরে ঘরে নিয়ে আসে। পদ্মজা পানি খেতে চায়। পানি খাওয়ার পরে বলে সে জঙ্গলে গিয়েছিল। জঙ্গলের কথা শুনে উপস্থিত দুজন কাজের মেয়ে ও ফরিনার মুখ পাংশুটে হয়ে যায়। তারা আর প্রশ্ন করেনি, যেন বুঝে গিয়েছে কি হয়েছিল। কাটা বের করতে গিয়ে আরো রক্তক্ষরণ হয়েছে। পদ্মজা যন্ত্রণায় ঠোঁট কামড়ে শুয়েছিল। চোখ দিয়ে অনবরত জল পড়েছে। ব্যান্ডেজ করা খুব দরকার ছিল। কাটা ছেঁড়ার প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ফরিনার ধারণা নেই, তাই তিনি মজিদ হাওলাদারকে গিয়ে বলেন। এই বাড়িতে প্রায় মারামারি কাটাকাটি চলে, তাই মজিদ হাওলাদারের কাছে ব্যান্ডেজ, স্যাভলন সহ বিভিন্ন জিনিসপত্র রয়েছে। তিনি প্রাথমিক চিকিৎসার জিনিসপাতি নিয়ে আসেন। তারপর পদ্মজার পা ভালো করে পরিষ্কার করিয়ে ব্যান্ডেজ করে দেন। পূর্ণা পদ্মজার পায়ের কাছে বসে হাহাকার করে বলল, আমার আপা এত কষ্ট পেয়েছে। পূর্ণার চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সে ফরিনার কাছে জানতে চায়, ভাইয়া কোথায়? তাৎক্ষণিক ফরিনার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। তিনি মিনমিনে গলায় বললেন, জানি না। পূর্ণা অবাক স্বরে বলল, ভাইয়া জানে না আপার কথা? রাতে দেখেনি? বাবু তো বাড়ি তাহে নাই। রানীরে যে খুঁজতে গেল আর আইসে না। রানী আপারে পাওয়া যায়নি? না। আচ্ছা। পদ্মজার শরীর নাড়াচ্ছে দেখে পূর্ণা কথা থামিয়ে দিল। সে পদ্মজার পেটের কাছে এসে বসলো, বলল, আপা। পদ্মজা পিট পিট করে চোখ খুলে। জানালা দিয়ে সূর্যের আলো টুপ করে পদ্মজার চোখে মুখে ঝাঁপিয়ে পড়ে। পদ্মজা দ্রুত চোখ বুজে ফেললো। তারপর আবার ধীরে ধীরে চোখ খুলল। পূর্ণাকে দেখে অবাক হয়ে উঠে বসতে চাইল। অনুভব করে পায়ে অনেক ব্যথা। সে পায়ের দিকে চেয়ে আরো অবাক হলো। পায়ে ব্যান্ডেজ এলো কি করে? মনে করার চেষ্টা করলো। মনে মনে বিড়বিড় করে বলল, রাতে এক ছুটে অন্দরমহলে চলে এসেছিল। ভুলেও পিছনে ফিরে তাকায়নি। সদর ঘর থেকে আম্মা ঘরে নিয়ে আসেন। আব্বা ব্যান্ডেজ করে দেন, আম্মা খাইয়ে দেন। অনেক রাত হয়, উনি তখনও ফেরেননি। তাই চিন্তা হয়। আম্মাকে জিজ্ঞাসা করলে আম্মা বলেছিলেন চলে আসবে। তারপর কি হয়েছিল মনে নেই। ঘুমিয়ে পড়ি বোধ হয়। পদ্মজা ভাবনা থেকে বেরিয়ে সর্বপ্রথমে ফরিনাকে প্রশ্ন করলো, উনি ফিরেছেন? না। পদ্মজা কি বলবে বুঝতে পারছে না। সে অনেকক্ষণ পর বলল, চাচা আর রিদওয়ান ভাই ফিরেছে? আইসে তো। তোমার চাচা এখন কই জানি না। রিদওয়ান হ্যার ঘরেই আছে। তাহলে আপনার ছেলে কোথায় আম্মা?
পদ্মজা উত্তেজিত হয়ে পড়ে। পূর্ণা পদ্মজার এক হাত চেপে ধরে অনুরোধ করে, আপা শান্ত হও। খালাম্মা, রিদওয়ান ভাই আর ছোট চাচা কিছু বলেনি ভাইয়ার ব্যাপারে? আপনি জিজ্ঞাসা করেননি? ফরিনা নির্বিকার স্বরে বললেন, আমি হেরার লগে কথা কই না। আপনার ছেলের জন্য আপনার চিন্তা হচ্ছে না? রাতে বাড়ি ফেরেনি? আপনি তো মা নাকি? পদ্মজার গলা কাঁপছে, তার বুকের হৃদস্পন্দন বেড়ে গেছে। আমিরের কিছু হলে সে মাঝ সমুদ্রে পড়বে। হেমলতার পর এই একটা মানুষকে সে অন্ধের মতো বিশ্বাস করে, ভালোবাসে। ফরিনা নিশ্চুপ। তিনি পদ্মজার কথা পাত্তা দিচ্ছেন না। পদ্মজার পা ব্যথায় টনটন করে ওঠে। শীতের সময় কাটাছেঁড়া খুব যন্ত্রণার। সে যন্ত্রণায় পূর্ণা এখনো ভুগছে। সেই দিন কাঁধে আঘাত পেল, আজও শুকায়নি ভালো করে। কিছুর খোঁচা লাগলেই ব্যথা করে। পূর্ণা পদ্মজাকে অনুরোধ করে বলল, আপা এমন করো না, ভাইয়া চলে আসবে। রানী আপাকে খুঁজতে গেছে, এজন্যই আসতে পারেনি। রানী আপার বাপ ভাই তো চলে আসছে। তুমি তো জানোই আপা, রানী আপার বাপ ভাই কেমন। রানী আপার জন্য মায়া শুধু ভাইয়ার, তাই ভাইয়া রানী আপারে ছাড়া আসতে পারছে না। পূর্ণার কথাগুলো যুক্তিগত হলেও পদ্মজার মন মানছে না। গোলমাল তো আছেই। পদ্মজা পূর্ণাকে এক হাতে সরিয়ে বিছানা থেকে নামার জন্য এক পা মেঝেতে রাখে। সঙ্গে সঙ্গে পুরো শরীরে ব্যথায় একটা সূক্ষ্ম তীব্র ব্যথা ছড়িয়ে পড়ে। পদ্মজা আর্তনাদ করে শুয়ে পড়ে। ফরিনা ও পূর্ণা আঁতকে উঠল, পদ্মজাকে জোর করে শুইয়ে দিল। কিন্তু পদ্মজা নাছোড়বান্দা। সে তার স্বামীর খবর যতক্ষণ না পাবে শান্ত হবে না। ফরিনা আশ্বস্ত করে বলল, ওরা বাবুর ক্ষতি করব না। বাবুর কাছে ওদের অনেক কিছু পাওনের আছে। কাগজে কলমে এই বাড়িটার মালিক বাবু। পদ্মজা তীর্যকভাবে তাকালো, বলল, আপনি সব জানেন তাই না? পূর্ণা ফোড়ন কাটে, কি জানবে? পূর্ণার উত্তর না দিয়ে পদ্মজা ফরিনাকে প্রশ্ন করলো, বলুন আম্মা। ফরিনা আর চোখে দরজার দিকে তাকালেন। ফরিনার দৃষ্টি অনুসরণ করে পদ্মজা পূর্ণাও তাকালো। কে যেন দাঁড়িয়ে আছে, শাড়ি দেখে মনে হচ্ছে লতিফা। পূর্ণা ডাকতে উদ্যত হয়। পদ্মজা পূর্ণার হাত ধরে ফেলে, ইশারা করে চুপ থাকতে। তারপর ফরিনাকে প্রশ্ন করে, তাহলে আপনি নিশ্চিন্ত ওরা ওনাকে ক্ষতি করবে না? জানে মারবো না। এ কথা শুনে পদ্মজা হকচকিয়ে যায়। সে উৎকর্ণ হয়ে বলল, এ কথা কেন বলছেন? ফরিনা আবার নিশ্চুপ হয়ে গেল। পদ্মজার মাথায় রাগে দপদপ করছে। এই বাড়ির মানুষগুলোর মনের ভাবনার কিনারা এত জটিল, কিছুতেই ধরা যাচ্ছে না। এক একবার এক একজনের এক এক রূপ। পদ্মজাকে সারাদিন এটা ওটা বলে বিছানায় রাখা হয়। ফরিনা সারাদিন পদ্মজার খেয়াল নিলেন। পদ্মজা সারাক্ষণ উনি উনি করে গেছেন। ফরিনা কোনো জবাবই দিলেন না। আর দরজার ওপাশে সারাক্ষণ লতিফা ছিল। পূর্ণা অনেকবার লতিফাকে ধরেছে। তখন লতিফা হেসে বলেছে, পদ্ম আপা কেমন আছে দেখতে আইছিলাম। পূর্ণা কঠিন স্বরে অনেকবার নিষেধ করেছে যেন আর না আসে। তবুও লতিফা এসেছে। পদ্মজা পূর্ণাকে নিষেধ করার পর পূর্ণা স্থির হয়। বিকেল হয়ে যায়, তবুও আমিরের দেখা নেই। এদিকে পদ্মজা বিছানায় বসে ইশারায় ফজরের নামাজ কাজা করেছে। দুপুরের আসরের নামাজও বসে বসে ইশারায় করেছে। অসুস্থ মানুষ অজু ছাড়া কোনো উপায়ে নিজেকে পবিত্র করে নামাজ পড়তে পারে। নামাজ শিক্ষা ঘাটলেই পাবেন। ফরিনা দুপুরে না করেছিল, এত কষ্ট করে নামাজের কি দরকার? ফরিনা দুপুরে মানা করেছিলেন, এত কষ্ট করে নামাজের কি দরকার, কইর না, আল্লাহ এমনিতেই মাফ করবে। পদ্মজা তখন মিষ্টি করে হেসে জবাব দিয়েছিল, যতক্ষণ হুঁশ জ্ঞান আছে নামাজ ছাড়ার পথ নেই আম্মা। আল্লাহ তাআলা অসুস্থ মানুষকে ইশারায় নামাজ পড়ারও পথ দিয়েছেন। এটা কেন দিয়েছেন? নামাজ বাধ্যতামূলক বলেই তো। ইসলামে নামাজের গুরুত্ব অনেক বেশি আম্মা। ফরিনা এই কথার উপরে কিছু বলতে পারেননি। পদ্মজা ধর্মকর্ম নিয়ে খুব জানে। পদ্মজার কাছ থেকে তিনি অনেক কিছু শিখেছেন। ধর্মের কথা বলার সময় পদ্মজা অন্য সব কিছু ভুলে যায়। তাই পুরোটা দুপুর তিনি পদ্মজাকে ইসলাম ধর্মের খুঁটিনাটি নিয়ে প্রশ্ন করেই গেছেন। বিকেলবেলা পূর্ণা জানালো সে আজ এই বাড়িতেই থাকবে। পদ্মজা এই কথা শুনে আতঙ্কিত হয়ে পড়ে। সে জোরাজুরি করে পূর্ণাকে মোড়ল বাড়ি পাঠিয়ে দেয়। এই বাড়িতে মোটেও সুবিধার না। সে ঝুঁকি নিতে চায় না। পূর্ণা চলে যাওয়ার আগে পদ্মজা কিছু সূরার নাম বলে দেয়। একটা 2 লাইনের সূরা শিখিয়ে দেয়, যেন পড়ে ঘুমায়, তাহলে বিপদ হবে না। পূর্ণা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আজান পড়ে। সন্ধ্যার পূর্বের নিয়মেই নামাজ পড়ে পদ্মজা। ফরিনা পদ্মজার ঘর ছাড়েন, রান্নাঘরে যান। পদ্মজা নামাজ শেষ করে বালিশের হেলান দিয়ে চোখ বুঝে। আমিরের জন্য খুব চিন্তা হচ্ছে। 2 দিন কেটে যাচ্ছে, আমিরের দেখা নেই। পদ্মজার মনের অবস্থা করুণ। বারবার দীর্ঘশ্বাস ছাড়ছে। প্রহর গুনছে, এই বুঝি মানুষটা চলে এলো। পদ্মবতী পদ্মবতী বলে একাকার করে দিল ঘর, কিন্তু আসে না। পদ্মজার বুকের বাম পাশে চিনচিন ব্যথা বেড়েই চলেছে। গতকাল রাতে আক্রমণ করা লোকটিকে সে তখন চিনতে পারেনি, কিন্তু এখন আন্দাজ করতে পারছে। তবে আমিরের শূন্যতা তাকে পোড়াচ্ছে খুব। সে এমন ছটফটানি নিয়ে আর থাকতে পারছে না। আহত পা মাটিতে রাখে। ভর দিতেই আবার সেই তীব্র ব্যথা, কিন্তু এর চেয়েও গভীর ব্যথা আমিরের দেখা না পাওয়ার।
পদজার দুই পায়ের পাতার এক পাশ অক্ষত। সে ওই এক পাশ দ্বারা মাটিতে ভর দিয়ে ধীরে ধীরে একতলায় যায়, সোজা চলে আসে রিদওয়ানের ঘরে। দরজা একটু খোলা ছিল। পদ্মজা একবার ভাবলো কড়া নেড়ে ঘরে ঢুকবে, কি মনে করে যেন আর কড়া নাড়ল না। সে দরজায় ধাক্কা মারে। তখনই রিদওয়ান চমকে ঘুরে তাকায়। পদ্মজাকে দেখে তাড়াতাড়ি শার্ট পরতে উদ্যত হয়। পদ্মজা মুচকি হেসে বলল, শার্ট পরে লাভ নেই, চোখে পড়ে গেছে। রিদওয়ান ফিরে দাঁড়ালো, লম্বা করে হেসে শার্ট পরলো, তারপর বোতাম লাগাতে লাগাতে বলল, বুদ্ধিমতী তো দেখতে এসেছো, কেমন আছি? ভালো নেই। ছুরি এবং ছুরির মালিক দুজনেই তেজ বেশি ছিল। পদ্মজা তিরস্কার করে হাসলো, দুই কদম এগিয়ে এসে বলল, পাগলের প্রলাপ, আন্দাজ ঠিক হবে ভাবিনি। এবার বলুন উনি কোথায়? রিদওয়ান ভ্রুকুটি বাঁকিয়ে বলল, আমির। পদ্মজা জবাব দিল না। রিদওয়ান বলল, আমি জানবো কি করে? তোমার জামাই কোথায়? জানেন না? পদ্মজার কড়া প্রশ্ন। রিদওয়ান উত্তরে হাসলো। সে আলমারি থেকে একটা ছুরি বের করে দেখলো, তারপর শীতল স্বরে প্রশ্ন করলো, তোমার ছুরিটার নাম কি? কোন দেশ থেকে এনে দিয়েছে আমির? ফুটপাত থেকে কিনা। ছুরির ধার থাকলেই চলে, অভিজ্ঞ হতে হয় আক্রমণকারীর হাত, তাই ছুরির নাম না খুঁজে নিজের হাতটাকে অভিজ্ঞ করুন। পদ্মজার সূক্ষ্ম অপমান বুঝতে রিদওয়ানের অসুবিধা হয় না। সে আলমারির কপাট লাগিয়ে এগিয়ে আসে, বলে, ব্যঙ্গ করছো? পদ্মজা তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল রিদওয়ানের দিকে, তারপর বলল, কি আছে জঙ্গলে? তা জেনে তুমি কি করবে? কোন অপরাধ চলছে তোমাকে জানতে হবে না। তখনও তো মারতে এসেছিলেন, এখন তো কাছে আছি, আক্রমণ করছেন না কেন? রিদওয়ান হাসলো, পদ্মজার পিছনে গিয়ে দাঁড়ালো। পদ্মজার ঘাড়ে ফু দিয়ে সঙ্গে সঙ্গে পদ্মজা দূরে সরে যায়। হুমকি দিয়ে বলল, নোংরামি করার সাহস করবেন না। তখনের আঘাতগুলো ভুলে যাবেন না। আমি আমাকে রক্ষা করতে জানি। এজন্যই পালিয়ে এসেছিলে? পদ্মজা ক্ষীণকালের জন্য পালিয়েছে। যাই থাকুক, আমি খুঁজে বের করবই, আর ধ্বংসও করব আমি। দেখো পদ্মজা, তুমি আর এসব ঘেটো না। সুখে আছো, সুখে থাকো। পরিণতি খারাপ হবে। ভালো করে বলছি, ঢাকা ফিরে যাও। এমুখ আর তাকিও না। ভয় পাচ্ছেন? কাকে? তোমাকে? রিদওয়ান সশব্দে হাসলো। রিদওয়ানের হাসি পদ্মজার গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। রিদওয়ান হাসতে হাসতে বলল, তোমাকে ভয় পাবে রিদওয়ান? উনি কোথায় সত্যি জানেন না? না, জানি না। আমি কিন্তু কি করবে? খুন করবে? রিদওয়ান কিরমির করে এগিয়ে আসে। পিছন থেকে পদ্মজার দুই হাত মুচড়ে ধরে বলল, ভালো করে বলছি, আর গভীরে যেও না। এককালে তোমাকে বিয়ে করার কথা ভেবেছিলাম বলে বলছি, আর গভীরে যেও না। তোমার করুণ দশা আমিও আটকাতে পারবো না। ছাড়ুন আমাকে। ছাড়বো না। রিদওয়ান পদ্মজার কাঁধে ঠোঁট ছোঁয়াতে পদ্মজার সারা শরীর রি রি করে ওঠে। মাথা দিয়ে পিছন থেকে রিদওয়ানের মুখে আঘাত করে। রিদওয়ান কিছুটা পিছিয়ে যায়, নাকে ভীষণ ব্যথা পেয়েছে। সে কিরমির করে হিংস্র জন্তুর মতো তাকায়। বলিষ্ঠ মোটাসোটা শরীরটাকে হারানো যে কোনো মেয়ের জন্য অসাধ্য। পদ্মজা নিজেকে রক্ষা করার জন্য টেবিল থেকে জগ নেয় হাতে। রিদওয়ান বলে, তুমি বাড়াবাড়ি করছো পদ্মজা। উনি যদি জানতে পারে আপনি আমার সাথে এই অসভ্যতামি করেছেন, আপনার দেহ থেকে প্রাণ থাকবে না। রিদওয়ান ফিক করে হেসে দিল, যেন মাত্রই পদ্মজা মজার কথা বলল। রিদওয়ান হাসি ঠোঁটে রেখে বলল, আগে তো ও নিজেকে বাঁচাক, তারপর আমাকে প্রাণে মারবে। রিদওয়ানের এই কথাটা যেন বজ্রপাত ঘটায়। পদ্মজা চিৎকার করে জানতে চায়, কোথায় রেখেছেন ওনাকে? কি করেছেন ওনার সাথে? ঘরে যাও পদ্মজা, আপনি বলুন উনি কোথায়। ঘরে যাও, বলুন আপনি। পদ্মজা জগ ছুঁড়ে মারে রিদওয়ানের দিকে। রিদওয়ান সরে দাঁড়ায়, জগ স্টিলের থালা বাসনের উপর পড়ে। বিকট শব্দ হয়। সেই শব্দ শুনে খলিল ছুটে আসেন মজিদ। আসেনি একজন মহিলাও। পদ্মজা বিছানার উপর চুরি দেখে দ্রুত হাতে তুলে নেয়। সে তার নিজস্ব কৌশল ব্যবহার করে রিদওয়ানকে আঘাত করতে উদ্যত হয়। রিদওয়ান ছুরি সহ পদ্মজার হাত ধরে ফেলে, তারপর ফিসফিসিয়ে বলে, তোমার 3 বছরের ছুরি চালানোর অভিজ্ঞতা আর আমার 20 বছরের পেশা, পেরে উঠতে পারবে না। পদ্মজার হাত থেকে খলিল ছুরিটা টেনে নেয়। পদ্মজা হিংস্র বাঘিনীর মতো হয়ে ওঠে। আমিরের শোকে তার মাথা কাজ করছে না। 2 দিন হয়ে গেল আমিরের দেখা নেই। সারা শরীরে ব্যথা, তার নিজেকে উন্মাদ মনে হচ্ছে। সে রাগে রিদওয়ানের গলা চেপে ধরে। রিদওয়ান পদ্মজার হাত থেকে ছোটার চেষ্টা করে, পদ্মজাকে নানাভাবে আঘাত করে। পদ্মজা কিছুতেই ছাড়ে না। তার শরীরের শক্তি যেন দ্বিগুণ বেড়ে গেছে। আমির তার জীবনে কতটা মূল্যবান তা কেউ জানে না। আমিরের জন্য সে সবকিছু করতে পারে। খলিল এক হাতে পদ্মজার চুল মুঠ করে ধরে, অন্য হাতে পদ্মজার গাল চেপে ধরে বলে, বেশ্যার সেরি আমার স্যারারে ছাড়। তাও পদ্মজা ছাড়ে না। মজিদ এগিয়ে আসে, পদ্মজাকে টেনে সরায়। পদ্মজার শরীর কাঁপছে। সে চিৎকার করে বলছে, ওনার কিছু হলে আমি কাউকে ছাড়বো না। মেরে ফেলবো একদম। রিদওয়ান ছাড় পেয়ে প্রাণে নিঃশ্বাস নেয়, তারপর তেড়ে এসে পদ্মজার গালে থাপ্পড় বসায়। পদ্মজার গালের ক্ষত থাপ্পড়ের ভার নিতে পারেনি, চামড়াও অনেক বেশি ছিঁড়ে যায়। পদ্মজার 2 হাত মজিদ ধরে রেখেছেন। পদ্মজা মজিদকে খেয়াল করেনি। সে চেঁচিয়ে ফরিনাকে ডাকে, আম্মা, আম্মা আপনি কোথায়? আম্মা, ওরা আপনার ছেলেকে মেরে ফেলবে। আম্মা। ফরিনা আসেন না।
খলিল হুঙ্কার ছাড়েন, এই খানকির সেরির আগুন বেশি গত্রে, সাইরা দে রিদু। পদ্মজার কান দিয়ে ধোয়া বের হচ্ছে। সে মুখ ভর্তি থুতু ছুড়ে দেয় খলিলের মুখের উপর। তাৎক্ষণিক রিদওয়ান পদ্মজার শাড়ির আঁচল দিয়ে পদ্মজারি গলা পেঁচিয়ে ধরে কিরমির করে বলল, এই মাগির ঝি, তোরে অনেকক্ষণ ধরে বোঝাচ্ছিলাম, ভালো কথা কান দিয়ে ঢুকে না, মায়ের মতো হইসোস। তোর মারেও মেরে দিতাম যদি নিজে থেকে না মরতো। পদ্মজার চোখ উল্টে যাচ্ছে। মজিদ রিদওয়ানকে বলে, রিদওয়ান ওরে ছেড়ে দে, মরে যাবে। রিদওয়ান তাও ছাড়ে না। খলিল রিদওয়ানকে জোরে ধাক্কা দিয়ে সরালেন। পদ্মজার শরীরের সব শক্তি শেষ। সে কাশতে কাশতে মেঝেতে লুটিয়ে পড়ে। চোখ বুঝে আসে। কল্পনায় ভেসে ওঠে আমিরের শ্যামবর্ণের মায়াময় মুখ, আর মুখ দিয়ে অস্পষ্ট সরে ডাক, আম্মা। তারপরেই জ্ঞান হারায়। তিনজন পুরুষের মাঝে লুটিয়ে পড়ে আছে পদ্মজা। বুকে শাড়ি নেই, খয়েরি রঙের ব্লাউজ পরা, গলায় লাল দাগ, মুখে নখের আঁচড়, গালে চেপে ধরার দাগ, চামড়া ছিঁড়ে যাওয়ার রক্ত, ফর্সা দুই হাত শক্ত করে চেপে ধরার দাগ জলজল করে ভেসে আছে। চুল কয়টা ছিঁড়ে পড়ে আছে আশেপাশে। পায়ের সাদা ব্যান্ডেজ আবার লাল হয়ে উঠেছে। আগুন সুন্দরী পদ্মজার খুঁতহীন রূপে খুঁতের মেলা বসে গেছে। জানালা দিয়ে আসা উত্তরের হাওয়ায় হুশহারা পদ্মজার রক্ত ধীরে ধীরে শুকাতে থাকে। কেউ নেই তাকে বুকে আগলে ধরার জন্য। পদ্মজার অবস্থা দেখে যেন ঘরের দেয়ালগুলো গুমড়ে গুমড়ে কাঁদে। মাথার উপর সূর্য নিয়ে কলসি কাঁখে পূর্ণা আজিদের বাড়িতে ঢুকে। পাতলা ছিপছিপে গড়ন, অথচ কাঁখে পিতলের প্রকাণ্ড কলসি। খালি কলসির ভারী একটু বাঁকা হয়ে পড়েছে সে। পানি ভর্তি কলসি নিয়ে কি করে বাড়িতে ফিরবে কে জানে। সকাল থেকে তাদের টিউবওয়েলে সমস্যা, পানি আসছে না। সকালে বাসন্তী আজিদের বাড়ি থেকে পানি নিয়েছেন। এখন আবার আসতে চেয়েছিলেন, পূর্ণা আসতে দিল না। সে নিজ দায়িত্বে নিয়ে এসেছে। বাসন্তী অনেকবার বলেছেন, এইটুকু শরীর নিয়ে পারবি না। পূর্ণা অহংকার করে বলেছে, আমি পারি না এমন কিছু নেই, তুমি ঘরে যাও তো। আজিদের বাড়ির সামনে পুকুর আছে, সেখানে নতুন ঘাট বাঁধানো হয়েছে। ঘাটে গোসল করেছে আজিদের বউ আসমানি। মাসিক 6 আগেই বিয়ে হলো। আসমানির সাথে পূর্ণার অনেকবার কথা হয়েছে। পূর্ণা আসমানিকে দেখেনি। আসমানি পূর্ণাকে দেখে ডাকলো, কি গো পূর্ণা, ফেরাও যাইলা না? ভাবিরে চোখে পড়ে নাই? পূর্ণা ঘাড় ঘুরিয়ে তাকালো। অপরাধী কণ্ঠে বলল, খেয়াল করিনি ভাবি। পানি নিতে আইসো? আমাদের টিউবওয়েলে? শুনছি খালাম্মার কাছে। একটু বইসো, আমি ডুব দিয়ে আইতাছি। আচ্ছা ভাবি। পূর্ণা মুখে আচ্ছা বললেও সে মনে মনে পরিকল্পনা করে পানি নিয়ে অন্য পথ দিয়ে বেরিয়ে চলে যাবে। আসমানি একবার কথার ঝুড়ি নিয়ে বসলে কথা ফুরোই না। পূর্ণা আড্ডাবাজি খুব পছন্দ করে, কিন্তু এখন তার তাড়া আছে, তাড়াতাড়ি ফেরা চাই। দুপুর হয়ে গেছে, পদ্মজাকে এখনো দেখতে যেতে পারেনি সে। গতকাল বিকেলে যে দেখে এলো, তারপর আর খোঁজ মেলেনি। চিন্তায় সারা রাত ঘুম হয়নি পূর্ণার। আজিদের বাড়ির অঙ্গন শূন্য, ঘরের বাইরে কেউ নেই। পূর্ণা সোজা কলপাড়ে চলে আসে। দ্রুত কল চেপে কলসি পানি ভর্তি করে। তারপর কলসি কাঁখে তুলতে গিয়ে হয় সমস্যা, কিছুতেই তুলতে পারছে না। আসমানি গামছা দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে আসে। ফর্সা সুন্দর একটা মুখ, নতুন বউ, নতুন 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 বউয়ের ছাপটা যেন এখনো মুখে লেগে আছে। আসমানি কাছে এসে হেসে বলল, এত বড় কলসি নিবা কেমনে? খালাম্মারে পাঠাইতা? তুমি একটু সাহায্য করো। কি কও, আমি লইয়া যামু কলসি? আমি কি তা বলেছি ভাবি? কাকে তুলে দিতে সাহায্য করো। আসমানি ঠোঁটে হাসি নিয়ে বলল, ও বাড়ির বউ তো, শরম লজ্জার ডরেই বাইর হই না, নয়তো বাড়ি অবধি দিয়ে আইতাম। বাড়ি থেকে বের হইতে লজ্জা, ভাসুরের সাথে শুতে লজ্জা নাই? পূর্ণা কাটক্ষ করে বলল, ঠোঁটে তিরস্কার করা হাসি। আসমানির চোখে মুখের রং পাল্টে যায়। ফর্সা মুখ লাল হয়ে ওঠে, চোখ ছাপিয়ে জল নামে। ক্ষীণ মুহূর্ত পূর্ণার দিকে চেয়ে থেকে আসমানি তারপর এদিক ওদিক দেখে পূর্ণার এক হাত চেপে ধরে চাপাসরে বলল, কি কইরা জানছো? পূর্ণা এক ঝটকায় আসমানির হাত সরিয়ে দিল। বলল, তোমার সাথে দেখা করার জন্য এসেই জানলা দিয়ে এই নোংরামি দেখেছি। আজিদ ভাই মাটির মানুষ, কত ভালো উনি, ওনাকে কেন ঠকাচ্ছ ভাবি? আসমানি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার হাত দুটি অস্বাভাবিকভাবে কাঁপছে, চোখ থেকে জলের ধারা নামছে। পূর্ণার দেখে মায়া হয়। সে কণ্ঠ নরম করে বলল, কাউকে বলিনি আমি। 12-13 দিন যখন চেপে রাখতে পেরেছি, সারা জীবন পারবো। ভালো হয়ে যাও ভাবি, আজিদ ভাইকে ঠকিও না, পাপ পাপ করো না। আসমানি অশ্রুরোদ্ধকর কণ্ঠে বলল, আমারে খারাপ ভাইবো না। পূর্ণা কিছু বলল না। খারাপ কাজ করার পরও কি করে খারাপ না ভেবে থাকে? সে আসমানিকে অগ্রাহ্য করে কলসি তোলার চেষ্টা চালালো। আসমানি দ্রুত পায়ে কলপার ছাড়ে। পূর্ণা কলসি কাঁখে তুলতে সক্ষম হয়, কিন্তু ভার খুব বেশি। এখনই কুমোর মুচকে যাবে বোধহয়। পূর্ণা কলপার ছাড়তেই সামনে এসে দাঁড়ায় আসমানি। চারদিকে চোখ বুলিয়ে এক নিঃশ্বাসে বলল, কাউরে কইও না পূর্ণা, আমারে তোমার ভাই আর ঘরে রাখবো না। আমি চাই না এমন করতে। শফিক ভাই তো আমগর থানার পুলিশ মানুষ। আমার সরু বোনটা 1 মাস ধরে হারাই গেছে। অনেক খুঁজছি, পাই নাই। পুলিশ দিয়া খোঁজানোর ক্ষমতা আমার বাপের নাই। শফিক ভাইরে কইছিলাম, তখন উনি কইছে উনার সাথে।
আসমানি ফোপাতে থাকে। চোখের জলে সমুদ্র বয়ে যাবে এক্ষুনি। পূর্ণা খুব অবাক হয়। একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এভাবে ছোট ভাইয়ের বউয়ের বিপদে সাহায্য করার নামে এমন কুৎসিত শর্ত রাখতে পারে। পূর্ণার রাগ হয় খুব। আসমানিকে আশ্বাস দিয়ে পূর্ণা বলল, ভাবি কেঁদো না। যে মানুষ এমন শর্ত দিতে পারে সে কখনোই কাউকে সাহায্য করতে পারে না। উনি তোমার বোনকে খুঁজবে না, কিন্তু আশা দেখিয়ে ভোগ ঠিকই করবে। আর সুযোগ দিও না। দোয়া করো শুধু তোমার বোন যেন ফিরে আসে। আসমানি শাড়ির আঁচল দিয়ে 2 চোখ মুছে বলল, জানো পূর্ণা, আমি আমার বোনডারে সারা একটা দিনও থাকতে পারতাম না। তোমার সাথে তো এক মাসে আরো 2বার দেখা হয়েছে। কখনো তো বললে না তোমার বোনকে পাওয়া যাচ্ছে না। আম্মা কইছে সেরি মানুষ হারাই গেলে কেউরে না কইতে। মানুষ ভাববো সেরা নিয়া পালাইছে। আচ্ছা ভাবি, আমি আসি আজ। কাল এসে সব শুনবো, অনেক কথা বলবো। আসমানি ঘাড় কাত করে সম্মতি জানালো। পূর্ণা ধীরে ধীরে পায়ে আজিদের বাড়ি ছাড়লো। পথে উঠতেই দেখা হয় আজিদের মার সাথে, নাম মালেহা বানু। সাথে আবার পাশের বাড়ির বৃদ্ধা জয়তনী বেগম রয়েছেন। বৃদ্ধার মাজা বয়সের ভারে ঈষৎ ভেঙে শরীরের সামনের দিকে ঝুঁকে পড়েছে। পূর্ণাকে দেখে মালেহা বললেন, কি রে সেরি, পানি নিতে আইছিলি? জি খালা। কলসির ভারে দেখি সাপের লাহান বেঁকা গেছসলো, বললেন জৈতনী বেগম। পূর্ণা সত্যি খুব কষ্ট হচ্ছে। সে কলসি নামালো, প্রাণ ভরে নিঃশ্বাস নিল। মালেহা বললেন, বিয়ে শাদি কি করবি না? তোর বইনে না আইসে, বিয়া দিবে মনে হয়। তোর লগে হাওলাদার বাড়ির কোন স্যারার নাকি ঢলাঢলি চলে, বললেন জৈতনী বেগম। কথা বলার ভঙ্গিটা দৃষ্টিকটু ছিল। পূর্ণার গা জ্বলে উঠে, রেগে যায়। বলে, আপনাকে কে বলছে? এসব কিচ্ছা বাতাসে ছাড়ে। এমন আর করিস না পূর্ণা, গায়ের রংটা ময়লা, বয়সও বেশি। আবার তো আরেক কিচ্ছাও আছে। কয়েক বছর আগে বেজ্জতি হয়েছিলি গ্রামবাসীর হাতে। এখন আবার এমন কিচ্ছা কইরা বেড়াইলে কেউ বিয়া করব না। এখন দেখ তোর বইনে কোন ল্যাংড়া লুলা দেখা বিয়া দিতে পারেনি, বললেন মালেহা। পূর্ণার মাথার আগে মুখ চলে বেশি। সেই কিছু কড়া কথা শোনাতে উদ্যত হয়, তার পূর্বেই একটা প্রিয় পুরুষ কণ্ঠ ধেয়ে আসে। পূর্ণারে কে বিয়া করব না করব সেটা তো আপনারে দেখতে কয় নাই কেউ। পূর্ণা না তাকিয়ে চিনে যায় কণ্ঠটির মালিককে। বুকের বা পাজরে ছ্যাদ করে উঠল। উপস্থিত 3 জন একসাথে ঘুরে তাকায়। কিছুটা দূরে মৃদুল দাঁড়িয়ে আছে, মাথায় গামছা বাঁধা, পরনে কালো শার্ট আর নীল লুঙ্গি। রোদের আলোয় গায়ের ফর্সা রংটা চিকচিক করছে। কি সুন্দর! পূর্ণা হেসে আবার চোখ ঘুরিয়ে নিল। মৃদুল মালেহাকে উদ্দেশ্য করে বলে, নিজের চরকায় তেল দেন। পূর্ণার গায়ের রং ময়লা আর আপনার কি পরিষ্কার? নিজের রংটা আগে দেখেন। এই সারা, তুমি কই থেকে আইসো? বাপের নাম কিতা? বললেন মালেহা। কেন, পছন্দ হইছে? সেরি আছে, বিয়া দিবেন? সেরির গায়ের রং পরিষ্কার তো? মালেহা বানু হকচকিয়ে গেলেন। এ কেমন জাতের ছেলে, কেমন ফটফট করে! মৃদুল যেন বিরাট রসিকতা করছে এমন ভাবে হাসলো পূর্ণা। মৃদুল কলসি কাঁধে তুলে নিল। পূর্ণাকে আদেশের স্বরে বলল, হাসি থামাইয়া হাঁটো। মালেহা বানু ও জৈতনী বেগমকে অবাক করে মৃদুল পূর্ণা চলে যায়। কিছুটা দূরে এসে পূর্ণা প্রথম মুখ খুলল। কখন এসেছেন? কিছুক্ষণ আগে। মুখটা শুকনা দেখাইতেছে কেন? আপাকে দেখেছেন আপনি? না, অন্দরমহলে ঢুকি নাই। পূর্ণা চুপ হয়ে যায়। মৃদুল বলল, এত ভার কলসি নিতে পারছো? কষ্ট হইছে তো নিতে গেলা কেন? পূর্ণা আবার চুপ হয়ে গেল। মৃদুল দাঁড়িয়ে পড়ে। আর 1 মিনিট হাঁটলেই মোড়ল বাড়ি। সে পূর্ণার মুখের দিকে চোখ রেখে বলল, খুশি হও নাই? কি জন্য? পূর্ণা অবাক হয়ে জানতে চাইল। এই যে আয়া পড়ছি। পূর্ণা চোখ নামিয়ে ফেলে, মুচকি হাসে। চোখে মুখে লজ্জা ফুটে ওঠে। মৃদুলও হাসলো। সে যা বোঝার বুঝে যায়। আশেপাশে অনেক গাছপালা। বড় একটা গাছের ছায়ায় তারা দাঁড়িয়ে আছে। গ্রামের কেউ দেখে ফেলবে এই ভয়ে দুজনের কারোর মধ্যেই নেই। পূর্ণার পরনে কাপড়খানি ভেজা, কলসি থেকে পানি পড়েছে বোধহয় কিছু অংশ। পেট ও এক পাশের কোমরের সাথে কাপড় লেপটে আছে। মাথার ঘোমটাটা আর নেই। গাছের পাতায় ফাঁক ফোকর দিয়ে এক ঝলক রোদ পূর্ণার মুখ ঘেঁষে কাঁধ ছুঁয়ে মাটিতে পড়ে। সবকিছু মৃদুলের খেয়ালে চলে আসে। সে চমৎকার করে পূর্ণাকে বলল, ঘোমটা দিয়ে পথে হাঁটবা, বুঝছো ডাগরিনী? পূর্ণা ঠোঁটে হাসি রেখে বাধ্যের মতো হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তারপর চট করে ঘোমটা টেনে নিল। মৃদুলের ডাগরিনী শব্দটা তার মন কাঁপিয়ে তুলেছে। খুশিতে উঠতে ইচ্ছে হচ্ছে। ডাগরিনী বলেছে মানে তার চোখ দুটি ডাগর ডাগর, যা মৃদুলের ভালো লেগেছে। তার প্রশংসা করেছে। দুপুরের খাওয়া দাওয়া সম্পূর্ণ করে পূর্ণা তৈরি হয় হাওলাদার বাড়ি যাওয়ার জন্য। সাথে তৈরি হয় বাসন্তী, প্রেমাও প্রান্ত। তখন মগা আসে, পূর্ণার হাতে চিঠি দিয়ে বলে, তোমার বইনে দিছে। চিঠি হাতে নিয়ে পূর্ণা মনে মনে ভয় পেল। আপা চিঠি কেন পাঠাবে? অজানা আশঙ্কায় পূর্ণার বুক ধুকপুক ধুকপুক করতে থাকে। মগা চলে যায়। পূর্ণা চিঠি খুলে, আদরের বোন,
তুই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসিস, আমি জানি। আমার সব কথাও মানিস, মাঝে মধ্যে ফাঁকিবাজিও করিস। তবে এখন আমি তোকে যা করতে বলবো একদম অমান্য করবি না, এটা আমার অনুরোধ। যতদিন না আমি আসছি বা চিঠি লিখছি, একদম এ বাড়িতে আসবি না। কেউ যদি বলে আমি পাঠিয়েছি তোকে আনতে, তাও আসবি না। চোখ কান খোলা রাখবি, প্রেমাকে দেখে রাখবি। আমি ভালো আছি, পায়ে একটু আরাম পেয়েছি। একদম চিন্তা করবি না, আমি খুব দ্রুত চলে আসব। কেন নিষেধ করেছি আসতে তা নিয়ে মাথা ঘামাস না। একদিন তোকে সব বলবো, এখন আমার কথাটা রাখ। এমুখ হোস না, আমি ভালো আছি। আবার ভাবিস না আমি কোনো বিপদে আছি। শুনবি কিন্তু আমার কথা অমান্য করলে আমার সঙ্গ। পদ্মজার চিঠির লেখাগুলো এলোমেলো অগোছালো, মনে হচ্ছে তাড়াহুড়ো করে লিখেছে, অথবা অনেক কষ্টে এক একটা অক্ষর লিখেছে। কপালে ছড়িয়ে থাকা এক গাছি চুল কানে গুজে পূর্ণা আবার চিঠিটা পড়লো। পড়ার পর এটুকু নিশ্চিত হয়েছে তার বোন ভালো নেই, বড় বিপদে আছে। ঘুম ভাঙতে পদ্মজা হকচকিয়ে যায়। চোখের সামনে সব কালো, কালো রং ব্যতীত কিছু নেই। ঘর অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। পদ্মজা চোখ কচলে আবার তাকায়, না, কিছুই পরিবর্তন হয়নি, সবকিছু কালো। বিকেলে সে বৈঠকখানার সোফায় শুয়ে বসে বই পড়ছিল, তারপর নিজের অজান্তে ঘুমিয়ে পড়ে। আর ঘুম ভাঙতেই দেখছে সব অন্ধকার। পদ্মজা অন্ধকারে হাতড়ে বেড়ায় দেয়ালের সুইচ। তখন সিঁড়ি ভেঙে নেমে আসে একটা আলো। আলোয় ভেসে ওঠে আমিরের মুখ। পদ্মজা দেয়াল থেকে হাত সরিয়ে সেদিকে তাকিয়ে থাকে। আমির পদ্মজার চেয়ে 2 হাত দূরে এসে দাঁড়ালো। তার দৃষ্টি আবেগপ্রবণ। পদ্মজার হৃদয় স্পন্দন থমকে যায়। কাচুমাচু হয়ে প্রশ্ন করলো, আপনি সব বাতি নিভিয়েছেন? আমির জবাব না দিয়ে হাতে থাকা সুন্দর কাচের হাঁড়িকানটি পাশে রাখলো। তারপর পদ্মজা কিছু বুঝে ওঠার আগেই পদ্মজাকে কোলে তুলে নিল। পদ্মজা আমতা আমতা করে শুধু বলতে পারলো, এ এ এই কি করছেন? আমির তাদের নিজস্ব ঘরে নিয়ে আসে পদ্মজাকে। পদ্মজা ঘর দেখে অবাক হয়। ঘরের চারদিকে অদ্ভুত সুন্দর কাচের ছোট ছোট হারিকেন, আর মাঝে এক ঝুড়ি পদ্মফুল। সময়টা শরৎকাল। দিনের বেলা শরতের সাদা মেঘ নীল আকাশে পাল তুলে ছবির মতো ঝকঝকে সুন্দর করে তুলে আকাশ। কমে এসেছে যখন তখন বৃষ্টি জ্বালাতন। সময় বিল ঝিল ঝাঁপিয়ে শাপলার পদ্ম ফোটার। এত পদ্মফুল দেখে মনে হচ্ছে বড় এক বিলের সব পদ্মফুল তুলে নিয়ে এসেছে আমির। পদ্মজা প্রশ্ন করার পূর্বে আমির পিছন থেকে 2 হাতে পদ্মজার কোমর জড়িয়ে ধরে বলল, মনে আছে প্রথম রাতে বলেছিলাম একদিন পদ্মফুল দিয়ে আমার পদ্মবতীকে সাজাবো? সময়টা নিয়ে এসেছি, দেখো তাকিয়ে। পদ্মজা ছুরি ভর্তি পদ্মফুলের দিকে তাকায়। তার চোখ দুটি জ্বলে ছলছল করে ওঠে। ঘাড় ঘুরিয়ে আমিরের দিকে চেয়ে আবেগ মাখা কণ্ঠে বলল, সে কথাটাও মনে রেখেছেন? উত্তরে আমির হেসেছিল। প্রথম রাতের চেয়ে কোনো অংশে কম সুন্দর ছিল না সেই রাত। পদ্মজা সেজেছিল পদ্মফুল দিয়ে, স্বামীর যত্ন করে সাজিয়েছিল। সময়টাকে আরো সুন্দর করে তুলতে প্রকৃতি দিয়েছিল মৃদু শীতল বাতাস। জানালা দিয়ে প্রবেশ করা বাতাসের দাপটে পদ্মজার ঘুম ছুটে যায়। সে ধরফরিয়ে উঠে বসে, হাত বাড়িয়ে আমিরকে খুঁজে। নেই, বিছানা খালি। আবার সে পুরনো দিনের আরেকটি সুন্দর মুহূর্ত স্বপ্ন দেখেছে। তার চোখ দুটি জলে ভরে উঠেছে। আজ 5 দিন আমির নেই, তার কাছে তার স্বামী নেই, কোনো এক অজানা জায়গায় বন্দী হয়ে আছে। পদ্মজা এক হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। বালিশের উপরে থাকা আমিরের শার্টটা হাতে নিয়ে চুমু খেলো। তার চোখ দুটি আবার ভিজে ওঠে। সেদিন রিদওয়ান খলিল মজিদ দ্বারা আহত হওয়ার পর তাকে ওখান থেকে কে এনেছে সে জানে না। চোখ খুলে ফরিনাকে দেখেছিল, তিনি ডুকরে কাঁদছেন আর চোখের জল মুছছেন। লতিফাকে জিজ্ঞাসা করে পদ্মজা জানতে পারে সময়টা দুপুর। সর্বাঙ্গে তখন বিষধর ব্যথা, উঠার শক্তিটুকু নেই। গলায় ব্যথা একটু বেশিই ছিল। প্রথমে তার মাথায় আসে আমিরের কথা। রাতের ঘটনা মনে পড়তেই বুঝে যায় এভাবে সে এদের সাথে পারবে না। তাকে তার মায়ের মতো শান্ত হতে হবে, সময় সুযোগ বুঝে কাজ করতে হবে। ফরিনা আদর করে খাইয়ে দেন। তিনি পদ্মজার উপর কড়া নির্মম অত্যাচার আটকাতে পারেননি বলে বারবার ক্ষমা চেয়েছেন। তিনি নাকি চেষ্টা করেছিলেন, কিরকম চেষ্টা করেছে সেটা বলেননি। পদ্মজা জিজ্ঞাসাও করেননি। এরপর পদ্মজা কাপা হাতে পূর্ণাকে চিঠি লিখে ফরিনার হাতে দেয়। তিনি যেন মগাকে দিয়ে চিঠিটা পাঠায়। তারপরের দিনগুলো চুপচাপ কাটিয়ে দেয় পদ্মজা। আমিরের শোকে ভিতরে ভিতরে ঝড় বইলেও সামনে সে নিশ্চুপ থেকেছে। সুস্থ হওয়াটা আসল, নয়তো কাজের কাজ কিছুই হবে না। উল্টো নর্দমার কীটগুলোর হাতে মরতে হবে। আমিরের জন্য দোয়ায় 2 হাত তুলে অঝরে কেঁদেছে, যেন আমির ভালো থাকে আর তার কাছে ফিরে আসে।
খুব মনে পড়ে মানুষটাকে। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করে পদ্মজার। পদ্মজা আমিরের শার্ট বুকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠল। ফরিনা এসে দাঁড়ান দরজার সামনে। কেউ একজন দরজার সামনে দাঁড়িয়ে আছে খেয়াল হতেই পদ্মজা হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে তাকালো। ফরিনা ঘরে প্রবেশ করেন, গায়ে সাদা খয়েরি মিশ্রণের শাল। পদ্মজা আমিরের শার্ট বালিশের উপর রেখে বলল, আসরের আজান পড়েছে আম্মা। মৃদুল অন্দরমহলের সদর দরজায় দাঁড়িয়ে চেঁচাচ্ছে। তাকে মদন কিছুতেই অন্দরমহলে ঢুকতে দিচ্ছে না। গত 4 দিন ধরে সে চেষ্টা করছে অন্দরমহলে ঢোকার। গত 3 দিন ভুঁড়িওয়ালা একজন ঢুকতে দিত না, এখন দিচ্ছে না মদন। মাথায় ব্যান্ডেজ নিয়েও সে মৃদুলের সাথে তর্ক করছে। মৃদুল বলছে, দুলাভাই ঢুকতে দেন কইতাছি, সমস্যাটা কি তা ঢুকলে? সেটাই তো বুঝতাছি না। দেখো মৃদুল মিয়া, এটা আমার কথা না, মজিদ চাচার কথা। উনি কইছে বাড়ির ভেতরে নতুন কেউরে ঢুকতে না দিতে। আমি তো আত্মীয় নাকি? আমার সাথে এমন করা হইতাছে কেন? আগে তো ঠিকই ঢুকতে দিত, এখন দেয় না কেন? সেইটা তো আমি জানি না। সরেন কইতাছি, নইলে ওই যে গাছের মোড়াটা ওইটা দিয়ে আবার মাথাটা ফাড়াই দিমু। একবার মারছে আপায়, এখন মারাম কিন্তু আমি। সেইটাই করো। তবুও আমি চাচার কথা অমান্য করতে পারতাম না। আমার কিন্তু কইলাম রাগ উঠতাছে, মাটির তলায় গাইরালামু। মিয়া ভাই, তুমি আমারে যা ইচ্ছা কইরা লাও। আমি মৃদুলের মাথা বরাবরই চড়া। হুট করে খুন করার মতো রাগ চেপে যায় মাথায়। সে মদনের গলা চেপে ধরে। মদন কাশতে থাকলো। আলো কান্না শুরু করে। আলোর কান্না শুনে খলিল বেরিয়ে আসেন ঘর থেকে। সদর দরজার সামনে এমন দৃশ্য দেখে তিনি দৌড়ে আসেন। মৃদুলকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন। হুঙ্কার ছাড়েন, তোমার এত সাহস কেমনে হইছে? আমার জামাইয়ের গলা চেপা ধরো। মৃদুলের নাক লাল হয়ে গেছে রাগে। সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে রাগী মেজাজ নিয়ে 2 হাত দিয়ে 2 চুল ঠিক করতে করতে বলল, আপনার জামাই আমারে ভিতরে ঢুকতে দেয় না। তুমি মেহমান মানুষ, আলোক ঘরে থাকবা, এখানে কি দরকার? এই নিয়ম কবে করছেন আপনারা? আগের বার যখন ছিলাম তখন তো ঠিকই ঢুকতে দিছেন, এখন আর ঢুকন যাইব না। এটা অন্দরমহল, বাড়ির বউ সেরিদের জায়গা। সত্যি করে কন্ত, বাড়ির ভেতর কি চলে? খলিলের মেজাজ বিগড়ে যাচ্ছে। ইচ্ছে হচ্ছে অসভ্য ছেলেটার কানের নিচে কয়টা দিয়ে দিতে। তিনি কটাক্ষ করে মৃদুলকে বললেন, নিজের বাড়ি রেখা এখানে পইরা রইছো কেন? মাইনষের অন্য নষ্ট করতাছো, নিজের বাড়িতে যাও। অপমানে মৃদুল বাকহীন হয়ে পড়ে। সে ক্ষীণকাল কথা বলতে পারে না। তার আপন ফুপা এমন কথা বলল, ক্ষীণ মুহূর্ত পর সে জ্বলে উঠে বলল, আপনার বাড়ির ওপর থুতু মারি? আমি বেডা মিয়া বংশের ছেড়া, 100 বিঘার মালিক আমি একাই। আপনার অন্যের ঠেকা পড়ে নাই আমার বাড়িত কামলাই আছে 10-12 জন। আমি কাইলি চইলা যাই বাড়িত। মৃদুলের আর এক মুহূর্ত এখানে দাঁড়াতে ইচ্ছে করছে না। সে ঘুরে দাঁড়ায়, কাছেই একটা বিরাট পাতিল ছিল, কোনো কাজে হয়তো বের করা হয়েছে। সে পাতিলে জোরে লাথি মেরে হনহন করে চলে যায়। পূর্ণা তার বোনের খবর নিয়ে দিতে বলেছে বলেই সে বারবার অন্দরমহলে ঢোকার চেষ্টা করেছে। নয়তো মৃদুলকে কেউ একবার কোনো ব্যাপারে না করলে সে দ্বিতীয়বারের মতো সেখানে ফিরেও তাকায় না। পদ্মজার কথার জবাব দিলেন না ফরিনা। তিনি পদ্মজার পাশে গিয়ে বললেন, পিছনে রিনু আছে, হাতে খাবারের প্লেট। 3 বেলা ফরিনাই খাইয়ে দিচ্ছেন, যত্ন নিচ্ছেন পদ্মজার। মায়ের চেয়ে কোনো অংশে কম করছেন না। তবুও এই মানুষটা কোন কারণে সেদিন তার চিৎকার শুনেও বাঁচাতে যায়নি? ফরিনা প্লেট হাতে নিতেই পদ্মজা বলল, আমি এখন মোটামুটি ভালো আছি আম্মা, আমি খেয়ে নিতে পারবো, হাঁটতেও পারি। পদ্মজার এই কথায় খাবারের প্লেট পদ্মজার হাতে তুলে দিলেন ফরিনা, আর রিনুকে চলে যেতে বললেন। পদ্মজা চুপচাপ খেয়ে নেয়। তার খেতে ইচ্ছে করে না একদমই, কিন্তু সামনের যুদ্ধটার জন্য তার খেতেই হবে। তাকে সুস্থ থাকতে হবে। সুস্থতা ছাড়া যুদ্ধে সফল হওয়া সম্ভব নয়। যতক্ষণ পদ্মজা খেলো ততক্ষণ ফরিনা পাশে বসে থাকলেন। খাওয়া শেষ হওয়ার পর পদ্মজা ফরিনাকে বলল, আব্বাকে খুব ভয় পান আম্মা? ফরিনা স্বাভাবিকভাবে জবাব দিলেন, সব বউরাই স্বামীরে ডরায়। না, আপনি একটু বেশিই ভয়